কিন্তু এই মুহূর্তে কল দেখে ব্যাপারটা ভাবাচ্ছে খুব। উনি ভাবনায় ছেদ ঘটিয়ে বিরক্তির সাথে কল রিসিভ করল। তখন কারো অট্ট হাসি কানে এসে বিঁধল। তার বিরক্তির ক্ষীণমাত্রা তরতর করে বেড়ে গেল। সে কলটা কেটে দিতে উদ্যত হতেই অপর পাশ থেকে সে বলে উঠল, অ্যালিমিয়া খান ওরফে অ্যামিলি বলছি মামি সাহেব। আহারে, এবারেও আপনার প্ল্যানে ধাপ্পা। কিছু বলার থাকলে বলো, নয়তো ফোন রাখো। আপনার জমদূত দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রাণে বাঁচতে চাইলে পালিয়ে যান। মানে? রুদ্র গাড়ি ঘুরিয়ে বাসার দিকেই আসছে। বাঁচতে চাইলে গা ঢাকা দিন, নয়তো কি হবে আশা করছি বলতে হবে না। হা 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 হা। এ কথা বলে এমিলি কল কেটে অট্ট হাসিতে ফেটে পড়ল। এমন কাঁচা কাজ এই মহিলার দ্বারাই সম্ভব। এমিলি মিথ্যে বলছে বলে মনে হলো না, তাই সেই রমণী মাসুমকে কথাটা জানাতেই তারা বেরিয়ে পড়তে উদ্যত হলো। রুমার কপালে ব্যান্ডেজ দেখে রুদ্র সন্দেহ করতে পারে, তাই রুমা কেউ সঙ্গে যেতে বলল। রুমা মেয়েটা যা ভীতু, রুদ্রের ভয়ে সব গড়বড় করে দেওয়ার সম্ভাবনা আছে। মোদ্দা কথা, রুদ্র সন্দেহ হলে পেটের কথা বের করেই ক্ষান্ত হবে, সেটা যে কোনো উপায়ে। আপাতত রুদ্র থেকে বাঁচতে রুমাকে সঙ্গে নেওয়া শ্রেয়। ওরা বের হয়ে লিফট উপরে উঠছে দেখে না দাঁড়িয়ে সিঁড়ি বেয়েই নিচে নেমে গেল। তারপর মুখ লুকিয়ে বের হয়ে গাড়িতে উঠে বসল। রুমাকে দেখে দারোয়ানও খুব একটা গুরুত্ব দিল না, আরামসে বসে ডাল পরোটা খেতে মগ্ন হয়ে গেলেন। নিস্তলার ভাবি যা রান্না করে না, পুরাই অমৃত। মাসুমের গাড়ি বেরিয়ে যেতে রুদ্রের গাড়ি এসে থামল গেটের কাছে। রুদ্রের গাড়ি দেখে দারোয়ান দৌড়ে বেরিয়ে এসছেন, কিন্তু কিছু বলার আগেই রুদ্র আর কাফি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে লিফটে প্রবেশ করেছে। লিফটও তরতর করে উপরে উঠতে শুরু করেছে। দারোয়ান বিরক্ত হয়ে পুনরায় খেতে বসলেন। এদের জ্বালায় খেতে বসেও শান্তি নেই। রাজনীতির লোক বলে ভয় কিছু বলাও যায় না। যদি শুনে এসব বলেছে তবে সুন্দর করে পেছনের ছাল ছাড়িয়ে উল্টো ঝুলিয়ে শুকনো মরিচের গোড়া ছিটিয়ে দিবে। কি দরকার শুধু শুধু নিজের বিপদকে নিমন্ত্রণ জানানো? এমনিতে একমাত্র বউ বন্ধুর সঙ্গে ভেগে যাওয়াতে দুঃখের শেষ নেই। যতটুকু সম্বল ছিল বউটা সঙ্গে করে নিয়ে গেছে। এ কথা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে তাকিয়ে রইলেন। তারপর গলা পাকানো কান্না গিলে ফেলে আফসোস, হায় রে জীবন, হায় রে বন্ধু, শালা আর মেয়ে পেলি না, আমার বউটাকে নিয়েই ভাগতে হলো তোর। ওদিকে রুদ্র আর কাফি লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে থমকে গেল। ফ্ল্যাটের দরজা খোলা। স্পর্শিয়া দাদিমা মেঝেতে পড়ে আছে। এখানে স্পর্শিয়া দাদিমা। রুমা কই? 1.5 ঘন্টা আগে তাদের 3 জনকে রেখে গিয়েছিল। কাফি রুমাকে না দেখে দুরু দুরু বুকে নাম ধরে ডেকে খুঁজতে শুরু করলো, কিন্তু পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেও রুমাকে পেল না। বাসার অবস্থা যাচ্ছে তাই। এখানে অপরিচিত কারোর আগমন ঘটেছে তাতে সন্দেহ নেই, কারণ ড্রয়িং রুমে সোফায় সিগারেট সহ লাইটার পড়ে আছে। সেন্টার টেবিলের ওপরে পুরুষদের প্যান্টের বেল্ট রাখা, বেল্টের মাঝ বরাবর স্টার। এমন বেল্ট রুদ্র অথবা কাফি কেউ ব্যবহার করে না। এসব সচরাচর বখাটেরা ব্যবহার করে। কোমরের অনেকটা নিচে প্যান্ট পরে স্টার আকৃতির ডিজাইনের জায়গায় টি শার্টটা কিঞ্চিত গুজে রাখে। এর দ্বারা প্রমাণিত এখানে এক পুরুষ এসেছিল। রুদ্র তার হিসাব মেলাতে মেলাতে স্পর্শীকে কোলে তুলে নিয়েছে। ওর দেখা দেখি কাফি দাদিমাকে কোলে নিয়ে সোজা হাঁটা ধরেছে। রুদ্র স্পর্শীকে বুকের সঙ্গে চেপে ধরে দরজায় নতুন লক সেট করল। তারপর তারা দুজনে নিচে নেমে গাড়িতে উঠতেই দারোয়ান দ্রুতই এগিয়ে এলো, বিশেষ করে তাদের কোলের দিকে খেয়াল করে। উনি এসে আতঙ্কে গড়গড় করে বলে ফেললেন তাদের আসার 2-3 মিনিট আগে রুমা বেরিয়ে গেছে, তার সঙ্গে আরও 2 জন ছিল, একজন মহিলা আর একজন পুরুষ। মুখে মাস্ক ছিল বিধায় চেহারাটা দেখা যায়নি, তবে রুমার কপালে ব্যান্ডেজ করা ছিল। এ কথা শুনে কাফির মুখটা রক্তশূন্য হয়ে গেল। অজানা ভয়ে কলিজাখানা মোচড় দিয়ে উঠল। থরথর করে কাঁপছে তার পুরো শরীর, নিঃশ্বাস নিতেও ভুলে গেছে যেন। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র ধমকে দ্রুত গাড়িতে উঠতে বলে। ধমক খেয়ে সে দুশ্চিন্তা মাথায় নিয়ে ড্রাইভ করে পুরো পথ পাড়ি দিয়ে হসপিটালে পৌঁছালো। রুদ্রকে দেখে নার্সরা সেবা প্রদানে তৎপর হয়ে গেল এবং রুদ্রের আগমনের কথা আশিককে জানিয়ে সুচিকিৎসার ব্যবস্থা। রুদ্র কিংবা কাফি কাউকেই আগ বাড়িয়ে কিছু বলতে হলো না। তারপর ওটিতে দাদিমা আর স্পর্শীকে একসঙ্গে ঢুকিয়ে চিকিৎসা শুরু করা হলো। রুদ্র পকেট থেকে ফোন বের করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। পরপর অনেকগুলো নোটিফিকেশন এসছে তার ফোনে। এই নোটিফিকেশনগুলো আসা মানেই কেউ তার রুমে প্রবেশ করে জরুরি ডকুমেন্ট খোঁজার চেষ্টা চালিয়েছে।
যদি স্পর্শী ভুলেও সেসব স্থানে হাত দিতও তাও নোটিফিকেশন আসতো না, কারণ স্পর্শী টাচ সেভ করা আছে। তার মানে এখানে অপরিচিত কারোর হাত লেগেছে। কে সে? কার এত স্পৃহা? এসব ভেবে রুদ্র দৃষ্টি তুলে কাফির দিকে তাকালো। বেচারার মুখ শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে। রুদ্র কিছু বলছে না দেখে কাফি এবার নিজেই বলল, তদন্ত করে এই ঘটনার পিছনে আমার নামটা উঠে আসলে নিজে নিজেকে শ্যুট করব আমি। আপনাকে কষ্ট করতে হবে না স্যার। এই কথা বলে সে মাথা নত করে কিছু কথা ভাবল। তারপর কি এতক্ষণ থম মেরে কম্পিত কণ্ঠে পুনরায় বলল, যদি রুমও এসবের সঙ্গে জড়িত থাকে তাও নিজের হাতে শাস্তি দিব। প্রিয় মানুষটাকে আপনার হাতে মরতে দেখলে আমার খুব কষ্ট হবে স্যার। এর চেয়ে আমি না হয়। কাফির কথা শুনে রুদ্র কোনো জবাব দিল না। তার বিশ্বস্ত 18 জন ছেলেকে চারদিকে ছড়িয়ে দিল। তার বাসার রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে সেই গাড়ির নাম্বার সংগ্রহ করতে বলল। আর নাম্বার পেয়ে গেলে গাড়ির মালিককে টেনে হিচড়ে তার সামনে হাজির করতে বলল। ছেলেগুলো আদেশ পেয়ে আদেশকৃত কাজে লেগে পড়ল। কাফিকে আলাদা করে কিছু বলতে হলো, সেও বেরিয়ে গেল অন্য কাজে। সবাই চলে গেলে রুদ্র ওটির সামনে দাঁড়ালো। ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। দরজার এপাশে দাঁড়িয়ে সে দরজায় হাত দিয়ে নিজের বাহুতে মুখ লুকিয়ে কাঁধে কারো স্পর্শ পেল। ঘুরে দেখে আশিক দৌড়ে আসায় বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছে। আশিক ওটির দরজায় নক করতেই একজন নার্স দরজা খুলে বেরিয়ে এলো। আশিক আদেশ করলো সে যেন রুদ্রকে এক্ষুনি ওটির ভেতরে নিয়ে যায়। আশিকের এই আদেশ পাওয়া মাত্রই নার্স রুদ্রকে ওটিতে ঢুকিয়ে দরজাটা আটকে দিল। দাদিমার কপালে ব্যান্ডেজ করা হয়ে গেছে। ওটির মধ্যে দুটো দল রয়েছে। একদল দাদিমার পেট থেকে বিষ তুলছে, আরেক দল স্পর্শীর। ইস, কি দারুণ সেই দৃশ্য! রুদ্র আর দেখতে পারল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মেঝের দিকে তাকিয়ে রইল। হাতের মুঠো শক্ত করে চেপে আছে। বুকটা অসহ্য ব্যথায় জর্জরিত হয়ে আছে। স্পর্শীর মুখের দিকে তাকালেই সেই ব্যথা তরতর করে বেড়ে যাচ্ছে। সে ছলছল চোখে একবার দাদিমার দিকে তো একবার স্পর্শীর দিকে তাকালো। তারপর বিড়বিড় করে 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে না পারি তবে আমি রুদ্র রাজনীতি ছেড়ে দিব, ওয়াদা করলাম। এ কথা বলে রুদ্র সেখান থেকে বেরিয়ে কাউকে কল করলো। মুখভঙ্গি থমথমে, রাগে ফুলে আছে নাকের পাটা, টেনশনে কপাল বেয়ে ঝরছে সরু ঘাম। সে পায়চারি করা অবস্থাতেই কলে আলোচনা সারল। আদেশ করলো আদেশকৃত কাজ দ্রুত সম্পূর্ণ করার। এখন 1 সেকেন্ডের গুরুত্ব অপরিসীম, তাই প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। কার এত স্পৃহা সেও দেখতে চায়। কোন অপরাধে তার প্রিয় মানুষের সঙ্গে এরূপ হামলা করা হলো, তার জবাব চাই। তারপর সে কল কেটে কাফিকে কল করে তার ফ্ল্যাটে চলে যেতে বলল। কাফির মনের অবস্থা বুঝে রুদ্র কথা বাড়ালো না। শুধু গম্ভীর স্বরে দরজার নিউ পিন আর ফ্ল্যাটের কোথায় কোথায় কোন ক্যামেরা আছে বলে, যাতে সেসব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এই মুহূর্তে ইমেল করতে পারে। কাফি মনোযোগ সহকারে রুদ্রের কথা শুনে একবার লালনের দিকে তাকালো। লালন তার বলা কাজে মগ্ন। কাফি হসপিটাল থেকে বেরিয়ে এসছে লালনের কাছে। লালন তাদের টিমেরই সদস্য। তার কাজ লোকেশন ট্র্যাক করা। সে এখন রুমার ফোনের লাস্ট লোকেশন খোঁজার চেষ্টা করছে। তখন কিছু একটা পেয়ে কাফির দিকে তাকালো। রুমার ফোনে লাস্ট লোকেশন শো করছে এক নির্জন জঙ্গলে। হয়তো সেও বুঝে গিয়েছিল তার ফোন ট্র্যাক করা হতে পারে, এজন্য আগেই ব্যবস্থা করে ফেলেছে। এ কথা শুনে কাফি দুজনকে পাঠালো ফোন খুঁজে বের করে আনার জন্য। তারপর সে রুদ্রর কথা মতো ফ্ল্যাটে চলে গেল। একে একে খুঁজে বের করলো গোপন ক্যামেরাগুলো। ওদের ফ্ল্যাটের মেন দরজা থেকে 10 হাত দূরের পেন্টিংয়ের সঙ্গে হিডেন ক্যামেরা লাগানো আছে। ড্রয়িং রুমের শোভাবর্ধনের জন্য লাগানো ঝাড়বাতির ঠিক মাঝখানে আরেকটা হিডেন ক্যামেরা। রুদ্র রুমের বাম দেওয়ালে ঘেঁষে ল্যাম্পপোস্টের বিপরীতে থাকা ফুলদানির ফুলের মধ্যে আরেকটা ক্যামেরা। কাফি খুঁজে খুঁজে ক্যামেরাগুলো বের করে ও ল্যাপটপ অন করে ফুটেজগুলো চেক করতে বসলো। একে একে ফুটেজ দেখে তার মুখের ভাষা হারিয়ে গেল। হতবাক হয়ে তাকিয়ে রইল স্ক্রিনে ভাসা মানুষগুলোর দিকে। মৃদুভাবে কাঁপতে থাকলো তার পুরো শরীর। স্পর্শীকে নির্মমভাবে লাথি মারার দৃশ্যটা দেখে ওর পুরো পৃথিবীটাই যেন নড়ে উঠল। স্পর্শীর মা গো বলে করুণ আর্তনাদ যে কারো হৃদয় নাড়িয়ে দিবে। ইস, অসহ্য ব্যথায় কিভাবে কাতরাচ্ছে মেয়েটা। এমন করুণ অবস্থা দেখে রুদ্র মাসুমের কি যে করবে ভাবতে পারছে না সে। তাছাড়া রুমা সব জেনেও কেন এই বোকামিটা করলো? সে তো রুদ্রের রাগ সম্পর্কে জানে, এমনকি নিজের চোখেও দেখেছে অনেক কিছু। তারপরেও এসব করার সাহস করলো কিভাবে? ওর কি বুক কাঁপেনি?
রুদ্রের কথা না হয় বাদ, ওর কথা ভাবেনি। বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী নাকি সব, এ কথা তো রুমা নিজের মুখেই বলেছিল। অথচ সে অপরাধ করে স্বামীকে অপরাধীর তকমা লাগিয়ে পালিয়ে গেল। ভালোবাসা, আস্থা, বিশ্বাস এক নিমিষে সব মিথ্যে করে দিল। অথচ তার ভালোবাসায় কোনো খাত ছিল না, ছলনা ছিল না। এতিম জেনে কখনো হেলা করেনি, বরং অসীম ভালোবাসায় মরিয়ে রেখেছিল রুমাকে। কখনো উঁচু স্বরে কথাও বলেনি, আর না তার কোনো আবদার অপূর্ণ রেখেছে। তবুও বেলা শেষে এমন নিষ্ঠুর প্রাপ্তি, এমন ছলনা না করলেও পারত। সে আর ভাবতে পারল না, দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। রুমার ছলনা মানতে পারছে না সে, মনে হচ্ছে কষ্টে বুক পাঁজর ভেঙে আসছে। পরিস্থিতি এমন ঘোলাটে, সে চাইলেও রুমাকে বাঁচাতে পারবে না। এতে রুদ্রের সঙ্গে বেইমানি করা হবে। বেঁচে থাকতে রুদ্রের সঙ্গে বেইমানি করার কথা ভাবতেও পারে না সে। এর যে মৃত্যুবরণ অনেক সহজ। এসব ভেবে অনেক কষ্টে নিজেকে নিজেই সামলে কাঁপা কাঁপা হাতে ফুটেজ পাঠিয়ে দিল রুদ্রের ইমেইলে। রুদ্র সঙ্গে সঙ্গে সেটা সিন করে আশিকের দিকে তাকালো চোখ। তারপর রুদ্র বেরিয়ে গেল নিজের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে। রুদ্র যাওয়ার আধা ঘন্টা পর কাফি হসপিটালে উপস্থিত হলো। আশিক আর কাফি স্পর্শীদের নিরাপত্তার জন্য হসপিটালেই থেকে গেল। ঘড়ির কাঁটা নিজ গতিতে ঘুরে যাচ্ছে, সেই সঙ্গে অতিবাহিত হচ্ছে সময়ের চাকা। 4 ঘন্টা পেরিয়ে গেছে, রুদ্র ফিরেনি। আর না কারো ফোন রিসিভ করেছে। নিভু নিভু সন্ধে ঘনিয়ে রাত নেমে এসছে। কর্মব্যস্ত মানুষ ফিরে যাচ্ছে আপন নীড়ে। হসপিটালে বেড়েছে রোগীর সংখ্যা, যার যার পেশেন্ট নিয়ে ব্যস্ত আপনজনরা। অনেকক্ষণ আগে স্পর্শীদের পাশাপাশি কেবিনে রাখা হয়েছে। ওরা এখন বিপদমুক্ত। জ্ঞান ফিরেছে কিছুক্ষণ হলো, তবে জ্ঞান ফেরার পর থেকে স্পর্শী টু শব্দও করেনি। শুধু নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বললে নির্বাক হয়ে শুনছে। কিছুক্ষণ আগে আশিক এসে স্পর্শীর সঙ্গে কথা বলেছে, দুষ্টু মিষ্টি কথায় হাসানোর চেষ্টাও করেছে। কিন্তু স্পর্শী নিজের ভাবনায় মগ্ন। এত মগ্ন হয়ে কি ভাবছে কে জানে। পরিশেষে আশিক ব্যর্থ হয়ে বেরিয়ে গেছে। তখনই হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে মরিয়ম বেগম। কলিজার টুকরো মেয়ের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠেন। মেয়েটা ব্যথা পাবে বলে আলতো করে জড়িয়ে ধরেন বুকে। ওনাকে কাঁদতে দেখে স্পর্শী কথাও বলল না, বিচলিতও হলো না। পূর্বের মতো অপলক সিলিংয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখল। মেয়ের নীরবতা সহ্য করতে পারছেন না মরিয়ম বেগম। ওর গায়ে মাথায় হাত বুলিয়ে ডুকরে কেঁদে যাচ্ছে। সেফ থাকার জন্য স্পর্শীকে এত দূরে পাঠিয়েছিলেন তিনি, অথচ আজ দুপুরের দিকে রুদ্রের বাবা মাকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে ওনার সন্দেহ হচ্ছিল। যদিও প্রথমে জানাতে চাননি তারাও, পরে মন ডাকছিল বিধায় চেপে ধরায় ওনারা বলতে বাধ্য হন। মেয়ের ভালোর জন্য এতদিন বুকে পাথর চেপেছিলেন। দিন নেই রাত নেই মেয়ের অনুপস্থিতিতে নীরবে কেঁদেছেন। একা একা তড়পাচ্ছিলেন। মেয়েটা অভিমান করে কথা বলতো না, রাগ করে ফোনই রিসিভ করতো না, তবুও হাল ছাড়েননি। প্রতিনিয়ত রুদ্রের থেকে খোঁজ খবর নিয়েছে। রুদ্র ওনার মন রক্ষার্থে গুটি কয়েক মিথ্যে বলতো, সব বুঝেও হাসি মুখে মেনে নিতেন। কিঞ্চিত আশা ছিল সব ঠিক হয়ে যাবে। আজ যা হলো তারপর সেই আশাটুকু নিভে গেল। যত যাই হোক, এভাবে চলতে দেওয়া যাবে না। এবার কঠিন সিদ্ধান্ত নিতেই। দুবার মেয়েটা ভাগ্যে জোরে বেঁচে গেল। বারবার ভাগ্য প্রসন্ন থাকবে তা তো নয়। রুদ্রের সঙ্গে এবার সরাসরি কথা বলতে হবে। মাকে কাঁদতে দেখে স্পর্শী চাইলে একটু শব্দ করতে পারছে না। মনে হচ্ছে গলা থেকে পেট অবধি কুপিয়ে ফালাফালা করে দিয়েছে। অসহ্য ব্যথায় জর্জরিত পুরো শরীর। মাথা ব্যথায় চোখ জোড়া আপনা আপনিই বুঝে আসছে। তবে মায়ের উপস্থিতিতে খুশি হয়েছে, এজন্য ঠোঁটে ফুটে উঠেছে মলিন হাসি, ছলো ছলো চোখ। সেই সঙ্গে আরেকটা শব্দ কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, রুদ্র ভালো ছেলে, মুখ বুজে সব মেনে নাও। মেনে নিয়েছে বলেই এই দশা। রুদ্র যতদিন এসব থেকে সরে না আসবে, এসব চলতেই থাকবে। আর মায়ের বলা আদেশ অনুযায়ী তাকেও সব মেনে নিতে হবে। রুদ্রের বাবা মা আসার পর পর কাফিও বেরিয়ে গেছে। রুদ্র কোথায় আছে, কি করছে জানা দরকার। বেশ কয়েকবার কল করার পর রুদ্র কল কেটে একটা ঠিকানা মেসেজ করে দিল। কাফি লোকেশন জেনে অবিলম্বে ছুট দিল সেখানে। লোকেশন হচ্ছে রুদ্রের বড় মামার বাসা। এখান থেকে আধা ঘন্টার পথ। কাফি সেখানে পৌঁছে দেখে রুদ্র বসে আছে তার বড় মামার সামনে। ল্যাপটপে চলছে স্পর্শীকে মারার ফুটেজ। কাফি ভয়ে ভয়ে একবার রুদ্রের দিকে তাকালো। তবে রুদ্রকে আজকে খুব শান্ত দেখাচ্ছে। এত শান্ত থাকার কারণ বুঝতে পারছে না সে।
এটা বোধহয় ঝড় আসার আগের পূর্বাভাস। পুরো ফুটেজ শেষ হতেই রুদ্র শান্ত কণ্ঠে বড় মামাকে বলল, আমি আপনাকে শ্রদ্ধা করি, কারণ আপনি আমার মায়ের আদর্শ। সেই শ্রদ্ধা বজায় রেখে এখনও বিনয়ীভাবে জানতে চাচ্ছি, রুদাসা কোথায় মামা? আপনি কি তার খোঁজ দিতে পারবেন, নাকি আমি খুঁজে নিব? যদি আমাকে খুঁজে নিতে হয় তাহলে ভুলে যাব সে আমার মামাতো বোন। সে তোমাকে ভালোবাসে তা তো তুমি জানোই বাবা। ছোট থেকে তোমার জন্য কত পাগলামি করে। শুধু তোমার মায়ের কথা রাখতে জোর করে বিয়েও দিলাম যাতে তোমাকে ভুলে যায়, কিন্তু মেয়েটা সংসার করলো না। তাকে মেরে ধরে জোর করেও শ্বশুর বাড়ি পাঠাতে পারিনি। এমনকি মন্ত্রীর পুত্রবধূ এমিলির তোমাকে পছন্দ করে জেনেও এমিলিকেও অপদস্থ করার কম চেষ্টা করেনি। সে তোমার ভাগ কাউকে দিতে চায় না, তাই এসব পাগলামি করে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। কে কাকে ভালোবাসে এর হিসাব পরে করব। এখন যা জানতে চাচ্ছি আপনি শুধু এইটুকু বলুন। এবারের মতো মাফ করা যায় না বাবা। সে মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসাও চলছে। এসব তোমার অজানা নয়। তাছাড়া সকালে বেরিয়ে এসে এখানে বাসাতে ফিরেনি। কোন অপরাধটা মাফ করার কথা বলছেন? ছোট মামা ওকে থাপ্পড় মেরেছিল বিধায় লোক লাগিয়ে ছোট মামার এই অবস্থা করার অপরাধটা, নাকি স্পর্শীর উপরে হামলা করার ব্যাপারটা? তাও কিন্তু একবার নয়, পরপর দুইবার। ওকে এই দুটো না হয় বাদ, স্পাই হিসেবে রুমা নামের সেই মেয়েটা যাকে টাকার বিনিময়ে আমার সহকারীর পেছনে লাগিয়েছিল, বিশ্বাস অর্জন করে কাফির বউ বানিয়ে শেষে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল, রুমা তার কথাই এসব করেছে। কিন্তু আজ আপনার মেয়ে ব্যবহৃত টিস্যুর ন্যায় কাজ শেষে মেয়েটাকে ছুঁড়ে ফেলেছে। মেয়েটার নিথর দেহ পাওয়া গেছে জঙ্গলের রাস্তার পাশে। ফোন ট্র্যাক করে ফোন উদ্ধার করতে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এখনও বলবেন তাকে মাফ করতে? হ্যাঁ, বলতেও পারেন, কারণ যা দেখছি আপনার বিবেক লোপ পেয়েছে। আপনি আজকাল সত্য মিথ্যা পরখ করার ক্ষমতা হারিয়েছেন। রুদ্র, উস, আস্তে মামা, এখনই এত হাইপার হলে চলবে? ছোট মামার এই অবস্থা কে করেছে তার সব প্রমাণ আমার কাছে আছে। দিব নাকি এসপির কাছে পাঠিয়ে? আমি যখন জেনেছি এইসবের পেছনে রুদাসা আছে, তখন আমার কিছু করার ছিল না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এদিকে সম্মান, অন্যদিকে একমাত্র মেয়ের ভবিষ্যৎ। সেসব কেচ্ছা শুনে আমার লাভ নেই। এখন বলুন রুদাসা কোথায়? এটাই কিন্তু লাস্টবার জিজ্ঞাসা করছি। বড় মামা চিন্তিত মুখে রুদ্রের মুখের দিকে তাকিয়ে আছেন। কি বলবে বুঝতেও পারছেন না তিনি। তখন কাফির ফোন বেজে উঠল। ফোন পিক করছে না দেখে রুদ্র ঘাড় ঘুরিয়ে কাফির দিকে তাকালো। ছেলেটা দেওয়ালে হেলান দিয়ে ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। হৃদয় পোড়া অশ্রু অঝরে ঝরে যাচ্ছে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে উঠে কিছু বলার আগেই রুদ্রের ফোনের রিংটন বেজে উঠল। সে কল রিসিভ করতে অপর পাশ থেকে একজন বলে উঠল, স্যার, রোদাসারে পাওয়া গেছে। এয়ারপোর্টে এসে বসে রয়েছে। আর একটু হলে হাত ফসকে বিদেশ চলে যাইতো। এর এখন কি করবো স্যার? গুড জব রামু, তোমার কাজে আমি খুশি হয়েছি। বলো কি চাও? রুদ্রের কথায় রামু লাজুক হেসে লজ্জিত স্বরে জানালো তার বইয়ের একটা টাচ ফোনের খুব শখ। রুদ্র যদি কমা দামের একটা টাচ ফোন কিনে দিত অনেক খুশি হতো। রুদ্র সঙ্গে সঙ্গে রামুর অ্যাকাউন্টে 30,000 টাকা পাঠিয়ে কিনে নিতে বলল। আর সে এসপিকে মেসেজ করে রুদাসার আদর যত্ন করার সুব্যবস্থা করতে বলল। তার মামাতো বোন বলে যেন ছাড় দেওয়া না হয়। তার প্রতিটা অপকর্মের প্রমাণ একটু পর পাঠিয়ে দিবে। তারপর সে কাফির কাজ জড়িয়ে ধরে বেরিয়ে এলো। বড় মামা এত করে ডাকলেও সাড়া দিল না। রুমার ব্যবস্থা হলো, রুদাসার আপাতত ব্যবস্থা হলো। এবার সোহাগ চাঁদ মাসুমের পালা। রুদ্র ফোনের সময় দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। আশিক প্রতিনিয়ত তাকে স্পর্শীর খবর জানাচ্ছে। দাদিমাও এখন ঠিক আছে। ছেলের বউদের সঙ্গে গল্প করছেন। তবে মরিয়ম বেগম থম মেরে আছে। বাইরের ঝামেলা শেষ করে নতুন ঝামেলার মুখোমুখি হতে হবে বুঝতে বাকি নেই তার। সকালে হসপিটাল থেকে বেরিয়ে রুমাকে খুঁজতে বের হয়েছিল। কারণ যে গাড়িতে করে বের হয়েছিল তারা, সেটা ভাড়া করা ছিল। সেখান থেকে কে কখন ভাড়া করেছিল তা খুঁজে বের করেছিল। এর জন্য জানতে পারে রুমার ফোনটা খুঁজতে গিয়ে পাওয়া গেছে রুমার নিথর দেহ। এ কথা তখন কাফিকে জানাতে নিষেধ করা হয়।
রুমার লাশ তাদের গোপন আস্তানায় পাঠাতে বলে সে রুদাসাকে খুঁজতে থাকে। নাওয়া খাওয়া বাদ দিয়ে অনেক জায়গায় খুঁজে না পেয়ে বুঝেছিল এখানে বড় মামার হাত আছে। তারপর প্ল্যান করে বড় মামার বাসায় গিয়েছিল। বড় মামার ফোনে কল আসে। উনি জোড়া চোখে রুদ্রের দিকে তাকিয়ে বললেন, সমস্যা নেই, চলে যাও, বাকিটা আমি সামলে নিব। এ কথা শুনে সে শিওর হয়ে যায়। ততক্ষণে লালন পেয়ে যায় রুদাসার খবর। ব্যাস, প্ল্যানও সাকসেস হয়ে যায়। মনে মনে এসব ভেবে রুদ্র গাড়ির কাছে এগিয়ে যায়, কিন্তু গাড়িতে না উঠে আচমকা কাফিকে জড়িয়ে ধরে। ছেলেটা গুমড়ে যাচ্ছে একা একা, কাঁদতে পারছিল না, কিন্তু রুদ্রের জড়িয়ে ধরাতে কাফি আর নিজেকে সামলাতে পারল না। স্থান কাল ভুলে হাউমাউ করে কেঁদে ফেলল। ওর কান্না দেখে রুদ্রের চোখও ছলছল করে উঠল। রুমাকে বোনের নজরে দেখত সে, খুব স্নেহ করত। স্পর্শীর জন্য কিছু কিনলে রুমার জন্য কিছু না কিছু কিনত। কাফি মুখে না না করলেও মনে মনে ভীষণ খুশি হতো, আর সেই খুশি ভেসে উঠত তার চোখ জোড়ায়। কাফিকে এভাবে কাঁদতে দেখে রুদ্র তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, পুরুষদের হৃদয় নিংড়ানো ভালোবাসা বোঝার ক্ষমতা যদি প্রতিটা নারীর মাঝে থাকতো, তবে পৃথিবীর বুকে বিচ্ছেদ বলে কোনো শব্দ থাকতো না। অভিমানপূর্ণ কথাটা বলে থেমে গেল রুদ্র। সেও তো হৃদয় নিংড়ে সব ভালোবাসাটুকু স্পর্শীকে উগড়ে দিয়েছে। গোপনে এতদিন ভালোবেসেছিল, ভেবেছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। যখনই তাদের সম্পর্ক সরল রেখায় ধাবিত হতে শুরু করে, তখনই বিশ্রী এক ঘটনার সম্মুখীন হতে হয়। ফলে সম্পর্কের দূরত্ব তীর তীর করে বাড়তে থাকে। অভিমান, রাগ, জেদের পাল্লা অনায়াসে ভারী হয়ে যায়। তখন তাকে এক বুক কষ্ট চেপে নিষ্ঠুর পরিস্থিতি সামাল দিতে হয়। অথচ অপর পক্ষ বোঝা তো দূর, অনুভব করার বৃথা চেষ্টাটুকুও করে না, যেন সব দায় শুধু ছেলেদের। কাফির মতো সেও একই পথের পথিক। এজন্য বোধ হয় তার কষ্টটা অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে প্রতারিত হওয়ার পরেও কাফি কেন ডুকরে ডুকরে কাঁদছে। হৃদয়ের জ্বালাপোড়া কতটা কষ্টকর সেটা প্রতারিত মানুষটাই বোঝে। এমন তো নয় কাফি সুদর্শন না, সে আর মেয়ে পাবে না। কাফি শান্ত স্বভাবের শ্যামবর্ণের পুরুষ, তার জন্য মেয়ের অভাব হবে না। কিন্তু এই যে এক বুক ভালোবাসা, মায়া, বিশ্বাস, এখানে আটকে গেছে সে। যারা ভালোবাসে তারাই জানে এই মায়া কতটা জোরালো। সেই সঙ্গে কোনো মেয়ে যদি উপলব্ধি করত পুরুষের চোখে এমনি এমনি পানি আসে না, যখন হৃদয় পুড়ে ছারখার হয়ে যায়, কোনোভাবেই সামাল দেওয়া যায় না, তখন হৃদয় পোড়া ঝাঁঝ অশ্রু হয়ে ঝরে পড়ে। তখন সেটাকে হৃদয় পোড়া নেত্রবাড়ি নামে আখ্যায়িত করলেও ভুল হয় না। রুদ্র কেন জানি কাফিকে কাঁদতে নিষেধ করছে না, সান্ত্বনার বাণীও দিচ্ছে না, মন ভরে কাঁদতে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর কাফি নিজেকে সামলে নিল। অশ্রু ঝরা লাল টকটকে নেত্র মুছে রুদ্রের সঙ্গে গাড়িতে উঠে বসল। রুদ্র ড্রাইভিং সিটে বসে কাফির দিকে পানির বোতল এগিয়ে দিল। কাফি সেটা নিয়ে পানি পান করে কান্না ভেজা কণ্ঠে বলল, স্যার সত্যি কি রুমার নেই? আমি অকারণে মিথ্যা বলি না কাফি, নিজেকে সামলাও। রুদাসা কি আদৌ শাস্তি পাবে? ওর পাকাপোক্ত ব্যবস্থা করতেই যাচ্ছি আমরা। তারপর তারা গেল এসপি খন্দকারের কাছে। এসপির বয়স 50-এর ঊর্ধ্বে, যদিও তার আরেকটা গোপন নাম বিটকেল খন্দকার। রসকসহীন কাঠখোট্টা বিধায় তেমন কেউ পছন্দ করে না। সামনাসামনি তার প্রশংসা করলেও আড়ালে তাকে গালি দিতে দুবার ভাবে না। তবে দায়িত্ব পালনে অটল উনি। যে কেসের দায়িত্ব নেন সেটা শেষ দেখেই ছাড়েন। তবে হ্যাঁ, উনি ঘুষ খান না। তবে চা মিষ্টি খাওয়ার জন্য লাখ দুয়েক টাকা চোখের পলকেই হাতিয়ে নেন। তার মতে ঘুষ আলাদা জিনিস, আর চা মিষ্টির জন্য টাকা নেওয়া আলাদা জিনিস। রুদ্রকে দেখে উনি উঠে হ্যান্ডশেক করে মুখ ভর্তি হেসে কুশল বিনিময় করল। রুদ্র অহেতুক কথা রীতি টেনে রপ্ত করা প্রমাণ পেশ করল। তারপর বেশ ঝাল মশলা মিশিয়ে দারুণভাবে রুষাদার বিরুদ্ধে একটা কেস সাজালো। একে তো মেয়ে, তার উপরে মামাতো বোন। যতই হোক এর চেয়ে ভালো সাজা তাকে দেওয়া সম্ভব নয়, কারণ রুদাসার বাবার রাজনৈতিক পাওয়ার আছে। কিন্তু এখন যেভাবে সে কেসটা সাজালো, মুক্তি পেতে কাল ঘাম ছুটে যাবে। এখন বাবা মেয়ে তার বাপদাদার পাওয়ার খাটিয়ে মুক্তির চেষ্টা করতে থাক। রুদ্র কেস সাজিয়ে এসপির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করে ফিজেল হাসল। টাকা দেওয়ার বিরুদ্ধে সে নিজেও কিন্তু খন্দকারকে এখন হাতে রাখতে হবে। এতেও লাভ বই ক্ষতি হবে না। পরে খন্দকারের থেকে সুদে আসলে টাকা ফেরত নেওয়ার ছকও করে ফেলেছে সে। রুদ্রের টাকা হজম করা এত সোজা নয়।
প্রয়োজনে গলার ভেতরে হাত ঢুকিয়ে টাকা উগলিয়েই ছাড়বে। অতঃপর তারা কাজ সেরে বেরিয়ে এলো। রুদ্র কিছু একটা ভেবে কাফিকে আস্তানায় পাঠিয়ে সে গেল রুদাসার সঙ্গে দেখা করতে। দুর্গন্ধযুক্ত জায়গায় তাকে রাখা হয়েছে। শক্ত কাঠে ছোট্ট চৌকিতে বসে আছে বাবার অতি আদরে মেয়ে রুদাসা শারমিন। 1 ঘন্টাতে চোখ মুখের কি হাল করেছে। রুদাসাকে এখানে রাখার পূর্বে 2 মাতালকে রাখা হয়েছিল। তারা দুজন মিলে পুরো জায়গা জুড়ে প্রস্রাব করেছে, ঠিক ছোট বাচ্চাদের মতো। বড় মানুষের প্রস্রাবের গন্ধে রুদাসার গা গুলিয়ে যাচ্ছে। কয়েকবার ইয়াক ইয়াক করলো, বমিও করেছে। এতক্ষণে হঠাৎ রুদ্রকে দেখে রুদাসা হন্তদন্ত হয়ে উঠে এসে 1 হাত বাড়িয়ে ব্যাকুল হয়ে বলল, এখান থেকে নিয়ে যেতে। প্রস্রাবের গন্ধে এখানে টেকাও দেয়। সে হাউমাউ করে কেঁদে অনুরোধ করলো নিজের দোষ স্বীকার করে নিবে, তাও যেন এই ঘিনঘিনে নোংরা জায়গা থেকে নিয়ে যায়। রুদ্র ওর কথা শুনে পকেটে হাত গুজে 1 ভ্রু উঁচু করে বলল, তোমার বাবাকে বলো তোমার জন্য এখানে একটা প্রাসাদ করে দিক, তখন সেই প্রাসাদে শুয়ে বসে শাস্তি ভোগ করতে পারবে। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোকে খুব ভালোবাসি বলেই জেদে এমন ভুল করে ফেলেছি। আর এমন হবে না, সত্যিই বলছি। তাছাড়া তুই বল, বয়সে বড় হয়েও তোর জন্য কোনো পাগলামিটা করিনি। এই জন্য কত মার খেয়েছি, কটু কথা শুনেছি, তবু তোর কথা ভুলতে পারি না। আমি শুধু তোর বউ হতে চাই, আর পড়শিকে সতীন হিসেবে মেনে নিতে আমার সমস্যা নেই, তবু আমাকে তোর করে নে। ওয়াও, দারুণ, ভালোই লাগছে শুনতে। তারপর বলো। তোকে পেলে আমি ভালো হয়ে যাব। নিজের রাগ সামলে এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছি, এটা কি যথেষ্ট নয়? সত্যি বলছি, মন প্রাণ দিয়ে আমি শুধু তোকে ভালোবাসি। জানি তো তুমি মন প্রাণ দিয়েছো আমাকে, আর শরীর বিলাও নিজ স্বার্থে, কিন্তু আমি তো তোমার মতো সস্তা নই যে যার তার সাথে শুয়ে পড়বো আর প্রয়োজন মিটলে ছুঁড়ে ফেলবো। তুমি হচ্ছ বাজারের খোলা খাবারের মতো, মাছি ভনভন করা, নোংরা, অস্বাস্থ্যকর জিনিস। তোমাকে দিয়ে আমার পোষাবে না। তাছাড়া আজকে যা করেছো এর শাস্তি পেতেই হবে, ছাড় নেই তোমার। তাহলে ভুল হয়ে গেছে, পড়শিকে মেরে ফেলাই উচিত ছিল আমার। আমি এমনিতেও তোকে পাবো না, অমনিতেও পাবো না, তবে পড়শি কেন পাবে? এখান থেকে বের হয়ে সত্যি সত্যি পড়শিকে শেষ করে ফেলবো। রুদাসার কথা শেষ হতে সেখানে এক পুলিশের আগমন ঘটল। লম্বা চওড়া সুদর্শন পুলিশ। পুলিশের পোশাকে দারুণ হ্যান্ডসাম লাগছে মানুষটাকে। উনি রুদ্রকে সালাম দিয়ে চট করে জেলের তালা খুলল। তারপর রুদাসাকে হ্যাচকা টানে নিজের দিকে ঘুরিয়ে দুগালের সজোরে পরপর 4টা থাপ্পড় বসিয়ে দিল। রুদাসা গালে হাত দিয়ে কিছু বলার আগেই উনি স্বাভাবিকভাবে বলল, উপর মহল থেকে হুকুম এসেছে 2 ঘন্টা পর পর আমাকে ভিটামিন দিতে। এখন 4টা দিয়ে গেলাম, ঠিক 2 ঘন্টা পর আবার আসবো, ধন্যবাদ। এ কথা বলে উনি তালা মেরে গটগট শব্দ করে চলে গেলেন। রুদাসা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, তার চোখের কোণে অশ্রু জমে আছে। থাপ্পড় মারা মানুষটা আর কেউ নয়, তার প্রাক্তন স্বামী শিহাব, যার সঙ্গে তার বাবা জোর করে বিয়ে দিয়েছিল। সংসার করেনি সে, এই মানুষটাকে সহ্য করতে পারত না, এখনও পারে না। ডিভোর্সের অ্যাপ্লাই করা আছে, 3 মাসের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যাবে। তাকে সহ্য করতে না পারার মুখ্য কারণ, একে তো সাদামাটা পুলিশের চাকরি করে, তাও আবার ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের জীবন বেশিরভাগ ডাল ভাতেই সীমাবদ্ধ। এরা বোঝে না শৌখিনতা, আর না বোঝে আমোদ প্রমোদের নির্দিষ্টতা। শিহাবকে তার পছন্দ নয় জেনেও তার বাবার শুধু ছোট চাচার কারণে তার বিয়ে দিয়েছিল। ছেলে ভালো, সৎ, ব্লা ব্লা এসবের ভিত্তিতে। সেই থেকে ছোট চাচাকে সহ্য হতো না তার। যখন সে সংসার করবে না বলে জেদ করলো, ছোট চাচার সবার সামনে তাকে থাপ্পড় মেরেছিল। থাপ্পড়ের দাগটা মুছে গেলেও রাগ মেটাতে পারেনি সে। সেই রাগ তুলতে কিছুদিন আগে লোক লাগিয়ে ছোট চাচাকে উৎমা কেলানি দিয়ে হসপিটালে পাঠিয়েছে। খুশির খবর হচ্ছে তার অবস্থা নাকি তেমন ভালো না। বাঁচলে ভালো, না বাঁচলে তো আরও ভালো, এতে কিছু যায় আসে না তার। চাচার প্রতি জমে থাকা রাগ হালকা হয়েছে, এই ঢের। কিন্তু সে এখন রুদ্রের হাত থেকে বাঁচবে কিভাবে? রুদ্র বুদ্ধি খাটিয়ে আটঘাট বেঁধে নেমেছে শিহাবের উপস্থিতিতে স্পষ্ট। এখন শিহাব সুযোগ বুঝে তাকে নাকানি জোবানি খাওয়াবে তা বলার অপেক্ষা রাখে না। এ কথা ভেবে রুদাসা নিজের চুল খামচে ধরে রাগে হিসহিস করতে লাগলো। আর রুদ্র রুদাসার এ অবস্থা দেখে তাচ্ছিল্যের হাসি হেসে সেখান থেকে প্রস্থান করলো। তখন সে গাড়ি নিয়ে কাফিকে আস্তানায় যেতে পাঠিয়েছিল।
কারণ রুমার লাশ সেখানে রাখা আছে। লাশ দেখে ছেলেটা কি করছে কে জানে। যদিও সেখানে কয়েকজন ছেলেপুলে আছে, তারা ঠিক কাফিকে সামলে নিতে পারবে। মনে মনে এসব ভেবে দৃষ্টি তুলে মেঘে ভরা আকাশ দেখে সিএনজিতে উঠে বসল। আজ সারাটা দিন স্পর্শীকে না দেখে মনটা বড্ড উতলা হয়ে উঠছে। শরীরের এনার্জি ফুরিয়ে এসছে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা যেন আর চলছে না। লাঠির চোটে স্পর্শীর ব্যথায় কুঁকড়ে যাওয়া দৃশ্য চোখের সামনে ভাসছে। কানে বাজছে করুণ সুরে করা আর্তনাদ। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। পথচারীরা ছোটাছুটি করে ছাউনির দিকে যাচ্ছে। বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়ছে। ধীরে ধীরে বৃষ্টির গতি বাড়ছে। ঝোড়ো হাওয়াতে হেলে যাচ্ছে পথের ধারের গাছপালা। প্রায় 1.5 ঘন্টা পর সিএনজি এসে থামল হসপিটালের সামনে। তখনও বৃষ্টি ঝরছিল। সে ভাড়া মিটিয়ে আধভেজা হয়ে হসপিটালে প্রবেশ করল। দোতলার সিঁড়ি বেয়ে তরতর করে উঠে স্পর্শীর কেবিনে ঢুকতেই মুখোমুখি হলো মরিয়ম বেগমের। মরিয়ম বেগমের দৃষ্টি দেখে সে মাথা নত করে নিল। তখনই রুদ্রের বাবা মা